হসপিটালে মাকে নিয়ে হাজির হওয়া মাত্রই ধাঁধা লেগে গেল রাইয়ের দাদাভাই এবং রাইয়ের বৌমনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। লুকোচুরি করে যখন হসপিটালে গিয়ে অ্যাডমিট হয় তখন রাইয়ের বৌমনি বলতে থাকে, জানো তো বিক্রম, তুমি তো ওটিতে চলে যাবে, তারপরে যে আমার কী হাল হবে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। জানো তো, আমাকে একা এখানে থাকতে হবে। তুমি একবারও ভাবতে পারছো আমার কথাটা, যে আমি একা একা কার সাথে কথা বলবো, এখানে তুমি কাউকে চিনি না। তখন বিক্রম বলতে থাকে যে কেন, তুমি তো আমার সাথে এসেছো, নিশ্চয়ই আমাকে ডাক্তাররা ওটির পরে আমাকে নর্মাল রুমে শিফট করবে, তখন আমার সাথে তুমি এই রুমেই থাকবে। কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে বিক্রম, তুমি শুধু তোমার দিকটাই বুঝছো। তুমি একবারও ভেবে দেখেছো তুমি সুস্থ সবল হওয়ার পর যখন বাড়ি ফিরে যাবে নিজের পায়ে হেঁটে, তখন তোমার মায়ের কত বড় একটা ধাক্কা লাগবে। তোমার মা তো এটাই ভাববে যে তুমি হয়তোবা তোমার মা এবং তোমার গোটা পরিবারকে তাদের শত্রু বলে মনে করো, আর তার জন্যই তুমি হয়তোবা তাদেরকে কোনো কিছু জানানোটা প্রয়োজন মনে করোনি। তুমি এতটাও বড় হয়ে যাওনি বিক্রম, মায়ের কাছে কিন্তু তুমি এখনও ছোট, তাই তোমার সকল খারাপ ভালো জানার অধিকার আছে মায়ের। এই কথা বলা মাত্র বিক্রম বলতে থাকে যে দেখো, আমি যেটা করছি সেটা আমার জন্য ভালো হবে, সেটা আমি খুব ভালো করে জানি, তাই কাউকে কোনো কিছু জানানো না জানানোটা সেটা নিতান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার যদি ভালো না লাগে তুমি তাহলে আমাকে হসপিটালে অ্যাডমিট তো করে ফেলেছো, এখন এখান থেকে না হয় চলে যাও। ওদিকে কথা বলা মাত্র যখন ওটির দিকে নেওয়া হয় রাইয়ের দাদাভাইকে, সেই সময় রাইয়ের বৌমনি একা একা ব্যালকনিতে ঘুরতে থাকে, আর পেছন ঘোরা মাত্রই যখন রাইয়ের মা এবং রাইকে দেখতে পায় তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, মা আপনারা এখানে। রাইয়ের মা বলতে থাকে যে মিষ্টি, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো অন্তত আমাকে বলে আসতে পারতে, তুমি কেন আমার কাছে মিথ্যে বললে যে তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ তোমার অসুস্থ মায়ের সেবা করার জন্য। তাই আমি ভাবি যে হঠাৎ করে তুমি বিক্রমকে সাথে করে কেন নিয়ে যাচ্ছ, এই অসুস্থ মানুষটাকে টেনে হিঁচড়ে আরেকজন অসুস্থ মানুষকে দেখার জন্য নিয়ে যাওয়াটা তো আরও বেশি একটা বিপজ্জনক, তাই না? তার জন্যই আমার সন্দেহ হয়েছে, কিন্তু তখন আমি কোনো কিছু বলিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে কেন তোমরা আমাকে মিথ্যে কথা বলেছো। তোমরা মনে করেছো যে আমি হয়তো বা বিক্রমের এই সার্জারিতে বাধা দিব, তাই তো মিষ্টি, বিক্রম আমাকে এতটা পর করে দিল, ওকে আমাকে শত্রু বলে ভাবে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, শুধু শুধু বৌমনিকে বকাঝকা করে তো কোনো লাভ নেই। আমি নিজের কানে শুনেছি বৌমনিকে উল্টো দাদাভাই শাসিয়ে রেখেছে, যে বলেছে যদি বৌমনি আমাদের কাছে কোনো কিছু বলে যায় তাহলে দাদাভাই এই সার্জারিটা করাবে না, তার জন্যই বৌমনি চুপ করে রয়েছিল। আমি শুনেছি বৌমনি আড়াল থেকে, কিন্তু আমি তোমার কাছে তখন ধরা দিইনি, কারণ আমি খুব ভালো করে জানতাম যে আমরা যদি এখানে এসে পৌঁছি তাহলে হয়তো বা দাদাভাই কোনো মতেই সার্জারি রুমে যাওয়ার জন্য রেডি হবে না, আর তার জন্যই আমি আগে ভাগে আসিনি। আমি মাকে নিয়ে এসেছি কারণ মায়েরও তো যথেষ্ট পরিমাণে তার সন্তানের উপর অধিকার আছে, আর তার এত বড় একটা অপারেশন হতে চলেছে, মায়ের আশীর্বাদ নেবে না সেটা কী করে হয়, তার জন্যই মাকে পাশে রাখার জন্য এখানে এনেছি। আমি মনে করি না যে দাদাভাই এটাতে কোনো রকম কোনো প্রবলেম হবে। রাই বলতে থাকে যে বৌমনি, তুমি একদম কিছু মনে করো না যে আমি তোমার ভুল বুঝেছি কোনো কারণে, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি তোমার স্বামীর কথা রাখার জন্য আমাদেরকে মিথ্যে কথা বলেছো। রাইয়ের মা বলতে থাকে যে মিষ্টি, ও ডাক্তাররা ওকে ওটিতে নিয়ে চলে গিয়েছে। রাই বলতে থাকে যে মা, ওটি তো কখনোই শুরু হওয়ার কথা। আচ্ছা বৌমনি, একটা কথা বলো তো, এতগুলো অ্যামাউন্টের টাকা কোথা থেকে তুমি জোগাড় করলে বলো তো? এত দিন ধরে তো আমরা ঋণী হয়ে রয়েছি, এমনিতেও তোমার গয়না বন্দুক ছিল, এর মধ্যে দাদাভাই হয়তো এর জন্যই আমার গয়না চেয়েছে, তাই তো? আর আমি তো সেই গয়নাও দিয়ে দিয়েছি আমার, তাহলে তার মানে কি সেই গয়নাটাই বিক্রি করে এই অপারেশনটা হচ্ছে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।